President Putin, why should President Trump trust your word now? Mr. Putin, will you agree to a ceasefire? যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক। অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের পশ্চিমা মিত্রদের উস্কানি বন্ধের আহ্বান রুশ নেতার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের প্রতিবেদন চলতি মাসের শেষে। We are coming to the close of it within a couple of weeks, probably, maybe at the end of the month. We'll have a consensus building commission's report. ভোগান্তির অপর নাম যেন রাইড শেয়ারিং। অ্যাপে চলাচল না করায় নিরাপত্তা ঝুঁকিতে যাত্রীরা নীতিমালা বাস্তবায়নের তাগিদ। চট্টগ্রাম বন্দরে জট কমাতে খালি কন্টেইনারে 4 গুণ জরিমানা আদায়ের চিন্তা কর্তৃপক্ষের। ফিডার জাহাজের সংখ্যা কমাতে নোটিশ। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় অজ্ঞাত 2000 জনকে আসামি করে মামলা। অভিযান চলবে বলছে প্রশাসন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। দীর্ঘ 3 ঘন্টা বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। যদিও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি না হলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিপরীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের সংঘাত বন্ধে মস্কোর আগ্রহ আছে, কিন্তু যুদ্ধ শুরুর কারণ অনুসন্ধান করে তা নিরসন করার আহ্বান জানান তিনি। এছাড়া ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সতর্ক করে বলেছেন যুদ্ধ বন্ধ করতে হলে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টকে মস্কোতে আসার আমন্ত্রণ জানিয়ে করমর্দন করেছেন রুশ প্রেসিডেন্ট। 2019 সালের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসেন দুই রাষ্ট্রপ্রধান। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় বেলা 11:30টায় এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠকে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। ইউক্রেন ইস্যুতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ন্যাটো জোট ও ইউরোপীয় নেতারা। অন্যদিকে ইউক্রেনকে নিজেদের বলে দাবি করা ছাড়াও রুশ প্রেসিডেন্টের চাহিদার তালিকা বেশ বড়, যেগুলো পূরণ করা মার্কিন প্রেসিডেন্টের একার পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই ট্রাম্প পুতিন মুখোমুখি হওয়ার পরও ইউক্রেনের প্রকৃত শান্তি ফেরার ব্যাপারে সম্ভাবনার চেয়ে শঙ্কাই বেশি বলে মনে করছেন তারা। সোভিয়েত ইউনিয়নের পতনে 1991 সালে ইউক্রেন স্বাধীনতা পাওয়ার পরও 2014 সালে ক্রিমিয়া দখল থেকে বোঝা যায় নিজেদের লক্ষ্য পূরণে ছাড় দিতে নারাজ রাশিয়া। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পুরো বিশ্বকে ফেলে জ্বলন্ত উনুনে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে বিশ্বের খাদ্য ও জ্বালানি বাজারে। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বাড়তে থাকে গম, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখী তেল সহ অধিকাংশ খাদ্যশস্যের দাম। জ্বালানির দাম হয় আকাশছোঁয়া। এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দর $100 ছাড়িয়ে যায়। এতে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে টালমাটাল হয় পুরো বিশ্ব, কারণ খাদ্যশস্য ও জ্বালানি রপ্তানিতে আধিপত্য রয়েছে রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে মস্কো তার লক্ষ্যে অটুট ছিল সবসময়, যার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে 4 বছরে। তবে এতদিনে অর্থনৈতিক মন্দার ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে সংকটে জর্জরিত দেশগুলো, কিন্তু নিজেদের মধ্যে শান্তির পথ বের করতে পারেনি কিয়েভ, মস্কো। শেষ পর্যন্ত এই ইস্যুতে মুখোমুখি ট্রাম্প, পুতিন। এরপরও ইউক্রেনে প্রকৃত শান্তি ফেরার ব্যাপারে সম্ভাবনার চেয়ে শঙ্কার পাল্লায় বেশি বলে মনে করছেন অনেকে। যুক্তি হিসেবে বলা হচ্ছে পুতিনের চাহিদার শেষ নেই। এই যেমন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার খায়েশে সবচেয়ে বড় আপত্তি পুতিনের।
এছাড়াও আছে ইউক্রেন দখল করে নেয়া এবং দেশটির শাসন ক্ষমতায় পরিবর্তন আনার ইচ্ছা। এত কিছুর সমাধান কেবল একার পক্ষে দেয়া সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্পের, কারণ ইউক্রেন ইস্যুতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ন্যাটো জোট ও ইউরোপীয় নেতারাও। 10 років вони вбивають. Не можна їм довіряти, не можна. Я знаю, так було 10 років тому, так продовжують і зараз. Вони продовжують брехати, вони продовжують вбивати. Переговори, які сьогодні будуть вестися, щоб без України не проводилися. Мій син знаходиться в полоні більше 4 років. І моя мрія попасти в обійми сина. Це моя перша мрія, яка я хочу. Перемовинами хочемо поставити свої умови, щоб, по-перше, за все задумались про наших полонених, а не про території. Щоб, по-перше, був обмін полоненими, а потім вже інші домовленості. এখন প্রশ্ন উঠতে পারে, ইউক্রেনকে কেন নিরপেক্ষ দেশ হিসেবে দেখতে চায় রাশিয়া, আর কেনই বা ন্যাটোতে কিয়েভের যোগ দেওয়ার ইচ্ছাকে নিজেদের জন্য ঝুঁকি মনে করে মস্কো। ইতিহাস বলছে, সোভিয়েত ইউনিয়নের পতনে 1991 সালে স্বাধীনতা পাওয়ার পর ইউক্রেন ক্রমেই পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ হয়ে ওঠে। অথচ পুতিনের দাবি হচ্ছে ইউক্রেন কখনোই প্রকৃত রাষ্ট্র ছিল না। এমনকি রাশিয়া ইউক্রেনের মানুষকে এক জাতি হিসেবেও দেখেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষর না করতে 2013 সালে রুশপন্থী ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উপর চাপও দিয়েছিলেন পুতিন। তখন প্রতিবাদের মুখে 2014 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন ভিক্টর। ঠিক ওই বছরই ইউক্রেনের দক্ষিণের এলাকা ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। এরপর 2015 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতেও সংকট কাটেনি। এমনকি ন্যাটোকে 1997 সালের আগের অবস্থায় ফিরে যেতেও দাবি জানিয়ে আসছেন পুতিন। বিপরীতে ন্যাটো জোট সম্প্রসারণ করায় ক্ষিপ্ত রুশ প্রেসিডেন্ট। এদিকে পুতিনের নানামুখী দাবির ভিড়ে ইউক্রেনের চাওয়া বেশ পরিষ্কার। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারে আইনি নিশ্চয়তার পাশাপাশি ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এছাড়া নিজেদের একখণ্ড ভূমিও রাশিয়ার হাতে তুলে দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। ডক্টর ইউনূস জানান, এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। গত 1 বছরে সরকার অনেক কিছু অর্জন করেছে বলেও জানান তিনি। এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকেই পাওয়া যাবে বলে জানান তিনি। বাংলাদেশ এখন সঠিক পথে চলছে দাবি করেন ডক্টর ইউনূস। এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার এবং হালাল পণ্যের বিষয়েও কথা বলেন অন্তর্বর্তী এই সরকার প্রধান। বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এজন্য মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা। এছাড়াও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আহ্বান জানান মালয়েশিয়া সরকারকে। এক্ষেত্রে দুদেশের বিদ্যমান সমস্যার সমাধানের প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। So we said we'll give you all the facilities for halal protections and so on. Come and locate your factory in our area. We provide whatever is needed. So it's a question of marketing. Halal is not just a Bangladesh market or a Malaysian market. It's not limited by that. We are looking forward to expanding the scope for the Bangladeshi workers to come here in a much more clean system. So we had very elaborate discussion in future how to proceed without having trouble for any side. এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে মাগুরা পৌরসভার পারনন্দালি এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি এবং আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। প্রেস সচিব আরও বলেন, পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। সরকারের সব অঙ্গ সংগঠন সম্মিলিতভাবেই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হলে নির্বাচন নিয়ে সবার সন্দেহ চলে যাবে বলে জানান শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে।
এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দেখা যায় এনসিপির কার্যালয়ের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বছর 15 আগস্ট উপলক্ষে বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও সতর্কতায় অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মাঝেই রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা অফিসেই অবস্থান করছিলেন। রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণে দিন দিন অ্যাপ থেকে মুখ ফিরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়েই দরদাম করে চলাচল করতে হচ্ছে যাত্রীদেরও। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে সড়কে দেখা দিচ্ছে নানান বিশৃঙ্খলা। বাকিটা জানাবেন আসিফ ইকবাল খান। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং প্রথম শুরু হয় 2011 সালে নিউ ইয়র্ক শহরে। ব্যাপক জনপ্রিয়তায় তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য বড় শহরেও। ঢাকায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ চালু হয় আরও 5 বছর পর। 2016 সালে যাত্রী ও চালকদের জন্য সেই সেবা নিয়ে আসে বিশ্বখ্যাত রাইড শেয়ারিং কোম্পানি উবার। উবারের সাফল্যে এই বাজার ধরতে চলে আসে পাঠাও, ওভাই, পিকমি ও সহজের মতো দেশীয় রাইড শেয়ারিং অ্যাপ। ব্যস্ত ঢাকায় নগর জীবনের চলাচলকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার যে আশা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং, সেখানে হঠাৎই যেন ছন্দপতন। স্বল্প দূরত্বেও অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে চালক গন্তব্য যেতে রাজি না হওয়ায় বেড়েছে বিপত্তি। আস্থা হারিয়ে ফেলেছেন যাত্রীরাও। অ্যাপস হয়তো ওয়েট করা লাগে, যাকে আমরা যার পছন্দ অনুযায়ী যে আসবে তার জন্য আবার অপেক্ষা করতে হবে। এই জন্য যখন ইমার্জেন্সি থাকে তখন আমরা এইভাবে চলে যাই। আমি ডাইরেক্ট যাই, রাস্তায় রাইড শেয়ার তো অ্যাভেলেবেল পাওয়া যায়। যে বলি ভাই আমি যাব, কত টাকা নেবেন? 200 বলে আমি 150 টাকা দিয়ে চলে যাই। গল্প আছে মুদ্রার ও পিঠেও। দেশ জুড়ে অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো শুরুতে অ্যাপের মাধ্যমে যাত্রী সেবা দিলেও কঠোর নজরদারির অভাবে ভেস্তে যেতে বসেছে অল্প দিনে জনপ্রিয়তা পাওয়া এই সেবা মাধ্যমটি। যাত্রীদের বিপদের সুযোগ বুঝে এখন অনেক চালকই চুক্তিতে যাচ্ছেন। অ্যাপসে কল না আসলে কলের অপেক্ষা করে না। যাত্রী যখন আসে, অনেক যাত্রী আছে যে অ্যাপস ব্যবহার নিজেরা করে না, সামনে গাড়ি পাইলে জিজ্ঞাসা করে যাইবেন কিনা, তো অনেক কন্ট্রাক্টে যাওয়া হয়। অ্যাপ বাদে চুক্তিভিত্তিক চলাচলে ট্র্যাকিংয়ের সুযোগ নেই, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যাত্রী চালকের জন্য, যার আভাস মিলে সংবাদ শিরোনামে। ঢাকায় বহুদিনের সমস্যা সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাক্সি ক্যাব মিটারে না যাওয়া। এবার সেই সমস্যায় যুক্ত হয়েছে রাইড শেয়ারিংয়ে। তবে কেন অ্যাপে দেখানো ভাড়ায় যেতে চান না চালকরা? অ্যাপসে ভাড়া মারলে আমাদের খুব লস হয় আর কি। যেমন আমরা পার কিলো তো পাই 10 টাকা, আর আমরা যদি লোকালে যদি আপনার ভাড়া মানে কথা কন্ট্রাক্টে যদি ইউজ করি তাহলে আমাদের মানে আপনার পার কিলোতে 20 টাকা পড়ে। ধরেন 127 টাকা আসছে, আমি জ্যামে পইরেই রয়েছি, সে আমাকে মানে পারলে 27 টাকাই দেয়, ওই 30 টাকা দেয়। কিন্তু আমি যদি এইটা কন্ট্রাক্টে একটু মারি তাহলে দেখা গেছে সেটা 27 টাকার জায়গায় 150 টাকা হবে। রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়ন করে রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে আনা উচিত জবাবদিহিতার মধ্যে, না হলে এর সমাধান পাওয়া মুশকিল। যারা এটার দায়িত্ব নিয়ে আছেন তারা রাইড শেয়ারের সংজ্ঞাটা জানেন কিনা সন্দেহ। যদি জানতেন তাহলে কিন্তু দায়িত্বটা নিতেন। এবং সবচেয়ে বড় কথা হলো, যারা দায়িত্বটা নিচ্ছেন না তারা আবার জবাবদিহিতার আওতায় আসছেন না। পুরো পৃথিবী এই অমিত সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত গাড়িকে কমিয়ে নিয়ে আসতেছে। সেই জায়গাটার মধ্যে আমরা পুরো উদাসীন হয়ে থাকছি এবং একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। বর্তমানে উবার, পাঠাও ও সহজসহ 15টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এর মধ্যে অনেকেই লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি, আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র 2 থেকে 3টি প্রতিষ্ঠান। আসিফ ইকবাল খান,
এখন ঢাকা। চলতি বছরের 7 মাসে গেল বছরের চেয়ে 234টি বেশি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। সেই সাথে বেড়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং। তবে বৈরী আবহাওয়া, ধর্মঘট ও কাস্টম কর্মকর্তাদের কর্মবিরতি সহ নানা সমস্যায় পণ্য খালাস ব্যাহত হওয়ায় বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বন্দরকে। সংকট নিরসনে এবার খালি কন্টেইনারের উপর 4 গুণ স্টোর রেন্ট আরোপের কথাও ভাবছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বাড়ায় ফিডার জাহাজের সংখ্যা কমাতেও নোটিশ দেওয়া হয়েছে। তবে ব্যবহারকারীরা বলছেন, চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিটিগুলোর সক্ষমতা না বাড়ালে আগামী দিনে সংকট আরও বাড়বে। হাজেরা শিউলির প্রতিবেদন। 1 বছরের ব্যবধানে পাল্টে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দরের চিত্র। ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায় গেল বছর অনেক সময় খালি থাকতো বন্দরের জেটি। বন্দরের বহির্নোঙরে আসার 2-1 দিনের মধ্যেই জেটিতে ভিড়তে পারত জাহাজ, অথচ এখন অপেক্ষায় থাকতে হচ্ছে গড়ে 7 থেকে 10 দিন। কন্টেইনার ও কার্গো মিলিয়ে প্রতিদিন 15 থেকে 22টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষায় থাকছে। হিসেব বলছে গেল বছরের চেয়ে এই বছরে 234টি জাহাজ বেশি এসেছে চট্টগ্রাম বন্দরে। সেই সঙ্গে বেড়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংও। কিন্তু সে হারে খালাসের গতি না বাড়ায় গড়ে ইয়ার্ডে কন্টেইনার জমছে 40 থেকে 45 হাজার একক। এতে পণ্য ওঠানামায় সময় বেশি লাগায় বাড়ছে জেটিতে জাহাজের অবস্থানকালও, যার নেতিবাচক প্রভাব পড়ছে বন্দরের সার্বিক কার্যক্রমে। ইয়ার্ডের কাজ স্লো হওয়া মানে হচ্ছে জাহাজের কাজও স্লো হওয়া। তো সব মিলিয়ে আমরা চাই যে এই অবস্থার থেকে উত্তরণ ঘটাতে। আমরা আমদানি রপ্তানিকারকদেরকে সবসময় বলি যে আমাদের যে সরকারি বন্ধের দিনগুলো, যেমন শুক্রবার, শনিবার বা অন্যান্য হলিডে যেগুলো থাকে, সেগুলোতেও যদি সমানভাবে সবাই ডেলিভারি নেয়, তাহলে বন্দরের এই অবস্থাটার সৃষ্টি হয় না। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্ধিত পাল্টা শুল্ক এড়াতে জুলাই মাসে রপ্তানি কন্টেইনার বাড়লে চাপে পড়ে বন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে বন্দরে আসা জাহাজের সংখ্যা কমিয়ে যৌক্তিক পর্যায়ে রাখা ও খালি কন্টেইনার দ্রুত না নিলে 4 গুণ জরিমানা আরোপের কথা জানিয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে নোটিশ দেয় বন্দর। শিপিং এজেন্টরা বলছেন, বাড়তি চাপ সামাল দিতে পতেঙ্গার কন্টেইনার টার্মিনাল পুরোদমে চালু ও বিভিন্ন জেটিতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি দ্রুত বে টার্মিনাল নির্মাণ জরুরি। দীর্ঘদিন ধরে আপনার এই কন্টেইনার টার্মিনালটা পুরোপুরি আমরা ইউজে আনতে পারতেছি না। যেখানে আমার এখানে ক্রাইসিস যাচ্ছে, সেখানে আপনার জেটি খালি যাচ্ছে। তো এইটাকে যদি ফুল অপারেশনে আইসা যদি 3টা জাহাজ যদি আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে তো এই সমস্যা তো এমনি দেশেই সমাধান হতে পারে। জাহাজ কমায় এই সমাধান করার আর কোনো প্রয়োজন হবে না। কন্টেইনার ডিপো পরিচালনাকারীরা বলছেন, সংকটের স্থায়ী সমাধানে বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সহজ শর্তে ডিপো নির্মাণের সুযোগ দিতে হবে। চট্টগ্রাম বন্দরের মধ্যেও বেশ কিছু বিষয় আছে যেগুলো ঢেলে সাজানোর বিষয় রয়েছে। যেমন চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য যে আমরা পাঠাচ্ছি, সেগুলো প্রি স্ট্যাকিংয়ের জায়গা করে দিতে হবে, এবং সেই জায়গা করতে গেলেই কিন্তু আমদানি পণ্যের যে ডেলিভারি চট্টগ্রাম বন্দর থেকে এটা বাইরে নিয়ে যেতে হবে। এটা রাতারাতি করা সম্ভব নয়। আমরা মনে করি বেসরকারি আইসিটির সংখ্যা যদি বৃদ্ধি পায় এবং বেসরকারি আইসিটির সক্ষমতা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে কিন্তু একটা সময়ে গিয়ে চট্টগ্রাম বন্দরের সকল আমদানি পণ্যের ডেলিভারি কিন্তু বন্দরের বাইরে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বন্দর 2024-25 অর্থ বছরে 48 বছরের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ 32,96,000 টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। সমীক্ষার তথ্য মতে 2030 সালে হ্যান্ডলিং দাঁড়াবে 5 মিলিয়নে। এই অবস্থায় বন্দরের সক্ষমতা না বাড়ালে সংকটে পড়বে আমদানি ও রফতানি বাণিজ্য। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় অজ্ঞাত 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা করা হয়েছে। কোম্পানিগঞ্জ থানার ওসি আল মাহমুদ আদনান জানান, শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জ থানার মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনারুল হাবিব। এছাড়া বলা হয়, কিছু দুষ্কৃতকারী
গত বছরের 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ এবং অনুমোদিতভাবেই কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এই ঘটনায় জড়িত রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে গত 3 দিন প্রশাসন অভিযান চালিয়ে লুট হওয়া প্রায় 1 লাখ ঘনফুট পাথর জব্দ করে। অভিযান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলেও জানায় প্রশাসন। গোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম মহাপরিচালক জনাব আনোয়ার কবির বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন অজ্ঞাতনামা 15-2000 লোকের বিরুদ্ধে। মামলাটি তদন্তাধীন। মামলাটি এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ তদন্ত করিবেন। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রূপসা ঘাট শাখার প্রধান দরজা ও ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাখাটির ম্যানেজার জানান, রাত 10টার দিকে তিনি জানতে পারেন দুর্বৃত্তরা ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকটির ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল, যার মধ্যে দুর্বৃত্তরা 1400 টাকা রেখে গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তবে ব্যাংক ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও চুরির সময় তারা অনুপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল, এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে। সমস্ত সিকিউরিটি ভেঙে আসলে চুরিটা হয়েছে এবং একটু সময় নিয়ে চুরিটা হয়েছে আমাদেরকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে। চট্টগ্রামের বাকুলিয়ায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরিভাবে নেভানো যায়নি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এই যে আগুন এখন পর্যন্ত নেভানো যায়নি, এই বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা গেছে কিনা? রোশন, রাত 1:30টার কিছু পরে আসলে আগুনের সূত্রপাত হয়। বাকলিয়ার অ্যাক্সেস রোডের মাথায় আহাত কনভেনশন সেন্টার, তার ঠিক পেছনেই এই প্লাস্টিক এবং গার্মেন্টসের যেই জুট, সেই জুটের বেশ কয়েকটি গোডাউন এবং কারখানা, পলিথিনের একটি কারখানা, মোট মিলে এখানে 3 থেকে 4টি কারখানা রয়েছে। সেখানে আগুন লাগে এবং এর পরপরই ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজে যোগ দেয় আগুন নেভানোর কাজে। কিন্তু ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি এবং এখনও পর্যন্ত বলা যায় যে আগুন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন এখনও জ্বলছে। আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রাতের পর থেকে এখন প্রায় 6 ঘন্টার মতো, রাত 1টার পর থেকে প্রায় 6 ঘন্টার মতো পার হলো। 4:30 4:30টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, অর্থাৎ আগুন যাতে না ছড়ায় আশেপাশে সেটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন এবং অধিকাংশ জায়গায় এখন আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। তবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারখানার, যেহেতু 3 থেকে 4টি কারখানা, সেই কারখানাগুলোর বিচ্ছিন্ন জায়গায় আগুন কিন্তু এখনও জ্বলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে স্থানীয় লোকজনও কিন্তু আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন রাতের বেলা। এই কারখানাটির পাশেই বেশ কিছু বসতঘর রয়েছে, সেই বসতঘরের 2-3টি বসতঘরও কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, সবাই বের হতে পেরেছেন বসতঘর থেকে, সেটি সান্ত্বনা। তবে সেই বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে, কোনো সহায় সম্বল নিয়ে আসলে তারা বের হতে পারেননি। 3 থেকে 4টি বসতঘর আর 3 থেকে 4টি কারখানা। এখনও নিশ্চয়ই দেখছেন যে আগুনের যেই লেলিহান শিখা, সেটি কিন্তু এখানে কারখানার যেই ছাদের যে টিন, সেটি ভেদ করে কিন্তু উপরের দিকে উঠছে। আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মীরা যেখানেই আগুন বাড়ছে সেখানেই গিয়ে পানি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেদিক থেকে সরে এসে অন্যদিকে আসা মাত্রই আবার সেদিকে আগুন বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগুন একেবারে পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং যেটি ঘটেছে যে রাত থেকে এই পর্যন্ত পানি দেওয়ার জন্য যে পরিমাণ পানির আসলে প্রয়োজন হয়, ঠিক সে পরিমাণ পানি আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করতে কষ্ট হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন। যেহেতু পোশাক কারখানার ঝুটের আগুন, সেহেতু তারা বলছেন যে এটি দাহ্য পদার্থ এবং প্লাস্টিক পলিথিন তৈরির যে কাঁচামালগুলো ছিল বা প্লাস্টিক পলিথিন যেগুলো ছিল সেগুলো বেশ দাহ্য পদার্থ, সে কারণে আগুন মূলত নিয়ন্ত্রণে আনতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। তবে যেটি স্বস্তির কথা যে রাতের বেলা যারা কারখানায় ছিলেন শ্রমিক কর্মচারী, তারা আগুন লাগার পর বের হতে পেরেছেন এবং বসতঘরেও
স্থানীয় যারা ছিলেন তারাও কিন্তু আগুন বের হতে পেরেছেন। তো আগুন নিয়ন্ত্রণে আরও বেশ কিছু সময় লাগবে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে বলেছেন। তো এই ছিল রোশন আমার কাছে আগুনের সবশেষ খবর। দেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যার মোট জনসংখ্যার 24.05%। আর সবচেয়ে বেশি দারিদ্র্য কবলিত পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দারা, যা 65.6%। পরিকল্পনা কমিশনের ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ফর বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংকট উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান থেকে রিজভি রাহাতের প্রতিবেদন। গত 31 জুলাই রাজধানীর শেরেবাংলা নগরী পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে দারিদ্রতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়। যে প্রতিবেদনে উঠে আসে দেশের সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দারা। বাংলাদেশের বহুমাত্রিক দারিদ্র্যের উপর এটি প্রথম প্রতিবেদন। মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা MPI এর তথ্য মতে দেশে 3,97,70,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। প্রতিবেদনে উঠে আসে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, আর এই হার সবচেয়ে বেশি পার্বত্য জেলা বান্দরবানে, যা 65.36%। প্রতিবেদনটির বয়স ভিত্তিক হিসাবে দেখা যায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্য হার বেশি। তবে দারিদ্র্যের এ হার পানির প্রাপ্যতা, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট সংযোগ সহ 11টি সূচকের সমন্বয় করা হয়েছে। তাই সংকট উত্তরণে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চকচক করলে তো শোনা হয় না, তো বান্দরবানকে চকচক করে দেখানো হয়েছে। চকচকের পিছে যে আড়ালে কষ্টে আছে, কত মানুষ না খেয়ে আছে। অবকাঠামো নির্মাণটাকে যদি আমরা বুঝি তাহলে ঠিকই উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। আমাদের জনগণ ওদের কাছে কোনো সঠিক সেবাটা এবং ওদের কাছে সঠিক এদের প্রাপ্যটা মনে পৌঁছতেছে না। পর্যটন শহর বলা হলেও কিন্তু আসলে এটি পর্যটন, কতটুকু পর্যটন শহরের বৈশিষ্ট্য এই শহরে রয়েছে, এটা একটি প্রশ্ন। সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, সরকারের দায়িত্বশীল যে এজেন্সিগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সবাইকে মিলে একটা উপায় বের করা যে আমরা এখান থেকে উত্তরণ চাই। কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে এগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, যেমন জুস প্ল্যান্ট হতে পারে, আনারসের জুস প্ল্যান্ট হতে পারে, আমের জুস প্ল্যান্ট হতে পারে, তাহলে লোকজনের কর্মসংস্থান হতে পারে। জেলা প্রশাসক জানান, স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ বান্দরবানের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। কৃষকরা যে তাদের উৎপাদিত পণ্য তারা ঠিকঠাক মতো এখন তারা এটা বাজারজাত করতে পারছে, পর্যটকদের সমাগম হয়েছে, এতে করে অচিরেই আমরা অদূর ভবিষ্যতে আমরা এর একটা ভালো ফলাফল আমরা দেখতে পাবো। স্থানীয়দের দাবি, বান্দরবানের পর্যটন শিল্পের প্রসার, কৃষি ব্যবস্থায় আধুনিকীকরণ, শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারকে দ্রুত ভূমিকা রাখতে হবে। তাহলে দারিদ্র্যসীমা থেকে মুক্ত হবে পার্বত্য এই জেলার 11টি নৃগোষ্ঠী সহ মোট 12 সম্প্রদায়ের জনগণ। এখন বান্দরবান। রাজশাহীর বানেশ্বর থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়ক ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক অর্থনীতিতে উন্মোচিত হয়েছে নতুন দ্বার। পণ্য পরিবহনে কমেছে খরচও। অবকাঠামোগত উন্নয়নের কারণে কেবল যাতায়াতের সুবিধাই নয়, উন্নতি হয়েছে জীবনমান এবং কর্মসংস্থানেরও। স্বাবলম্বী হয়ে উঠেছে এলাকার হাজার হাজার মানুষ। দক্ষ এবং যোগ্য কর্মী পাওয়ায় প্রত্যাশা অনুযায়ী ইপিজেডে উৎপাদন হচ্ছে বলে জানান ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক রাহিনুল ইসলামের ক্যামেরায়। বাকিটা জানাবেন রাকিবুল হাসান। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী যেমন কৃষিজ উৎপাদনে সমৃদ্ধ, তেমনি এখানে বাড়ছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। ফলে এই রাজশাহীর সাথে যোগাযোগ বেড়েছে খুলনা ও বরিশালের বিভিন্ন জেলা উপজেলার। রাজশাহীর বানেশ্বর থেকে এই পথ গেছে বাঘা হয়ে পাবনার ঈশ্বরদী ও রূপপুরে। 55 কিলোমিটারের এই পথ গেল বছর 644 কোটি টাকা ব্যয়ে 18 থেকে 34 ফুটে বাড়ানো হয়, যে কারণে যোগাযোগ সহজ হয়েছে চারঘাট, বাঘা, লালপুর, ঈশ্বরদী উপজেলার লাখো মানুষের। এ পথেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পণ্যবাহী শত শত ট্রাক সহজেই পৌঁছে যাচ্ছে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায়। ফলে কমেছে প্রায় 20 কিলোমিটার পথ। আর এতে
জ্বালানি ও খরচ কমেছে বলে জানান ব্যবসায়ীরা। আর এই রাস্তা হওয়ার পর থেকে আমার প্রচুর সুবিধা হয়েছে। খুলনা, বরিশাল আমরা এই রোড দিয়ে প্রচুর যাতায়াত করি। রোগীদের জন্য সুবিধা হয়েছে, কারণ আপনাদের কুষ্টিয়া, খুলনা, পাবনা সব রোগীগুলা অ্যাম্বুলেন্স করে রাজশাহী মেডিকেল, যেহেতু একটা রাজশাহী মেডিকেল কলেজ অনেক বড়। সোনামুড়ি থাকেন যে গাড়িগুলো লোড করে সাতক্ষীরা, ভোমরা, যশোর, বেনাপুল, তারপরে বিভিন্ন জায়গার এই লাইনে দিয়ে গেলে তাদের জন্য সুবিধা। দাসুরিয়া ঘুরে যেতাম, এখন আপনার এদিক দিয়ে সোনামুড়ি থেকে বা বানেশ্বর থেকে যদি আপনি এমনি দিয়ে বাঘা, চারঘাট হয়ে যান, তাহলে রাস্তা মোটামুটি আপনার 20 কিলোমিটার রাস্তা, 20-30 কিলো রাস্তা কম বেশি, ধরেন যে 10-15টা তেল বাঁচবে। রাজশাহীর বাঘার মসজিদ মোড়, রাজার মোড় বা লালপুরের তেপুকুরিয়া ও আরপাড়া ঘাট প্রতিদিন ভোর থেকেই প্রায় 668টি গ্রাম থেকে ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ছুটছেন বিদ্যুৎ শ্রমিকেরা। আমরা রাজশাহী জেলা বাঘা থানা থেকে এখানে এসেছি, আমরা গাড়িতে যাতায়াত করি, তো এটা আমাদের জন্য অনেকটা একটা প্লাস পয়েন্ট, আমাদের কর্মসংস্থানের জন্য ভালো। বাড়িতে যারা যে মহিলারা বসে থাকে, স্বামীর হয়তো বা ইনকামে চলতে পারছে না, তারা ইপিজেডে গার্মেন্টসে চাকরি করে, তাদের সংসারটা উন্নতির দিকে হয়েছে। ভালো যাতায়াতের সুবিধাটা ভালো আছে, এখানে ইপিজেডের ভিতরে যে ফ্যাক্টরিগুলো আছে এখানে সুযোগ সুবিধা ভালো, আমাদের ফ্যামিলিগুলো ভালো চলতেছে। এই অবস্থায় স্থায়ী ও অস্থায়ী কর্মী পেতে সহজ হয়েছে ইপিজেড প্রতিষ্ঠানগুলোর। আর দক্ষ ও যোগ্য কর্মী পাওয়ায় প্রত্যাশা অনুযায়ী উৎপাদন করতে পারছেন তারা। কাজের সন্ধানে এসে এখন এমন একটা জায়গায় আসছে যে তার বিচার করার সুযোগ নাই যে এটা হলো লেবারের কাজ। এখন লেবারের কাজ বলে কোনো শব্দ নাই, সবাই সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গাতে আপনি কাজ করার জন্য প্রচুর লোক পাবেন, আপনার মন মতো লোক পাবেন। ভৌগোলিকভাবে 4 জেলার মাঝামাঝি অবস্থিত ঈশ্বরদী ইপিজেড। সড়ক সুবিধায় মোট শ্রমিকের 16% রাজশাহীর, 35.5% নাটোরের বলে জানান ইপিজেডের নির্বাহী পরিচালক। যে 20,000 ওয়ার্কার এখানে কর্মকাণ্ড করছে, এরা সরাসরি ইপিজেডের উৎপাদনের সাথে জড়িত। এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে ঈশ্বরদী ইপিজেড সরাসরি যদিও 20,000 ওয়ার্কারকে এ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ করতে পেরেছে, কিন্তু পরোক্ষভাবে চিন্তা করলে এর অবদান অনেক ব্যাপক। ঈশ্বরদী ইপিজেডে চলমান 20টি ইন্ডাস্ট্রির পাশাপাশি উৎপাদনের জন্য নির্মাণ প্রস্তুতির কাজ শেষ করেছে আরও 14টি প্রতিষ্ঠান। তাতে আগামী বছরের মধ্যে আরও 10,000 শ্রমিকের কাজের সুযোগ হবে এই ইপিজেডে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঈশ্বরদী ইপিজেড এ অঞ্চলের কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণের দারুণ একটা উদাহরণ বলা যেতেই পারে। একই সাথে এ অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে যদি নতুন কোনো শিল্প অঞ্চল গড়ে তোলা যায় এবং পাশাপাশি কৃষিভিত্তিক ইপিজেড করা যায়, তবে বাড়বে এ অঞ্চলের কর্মসংস্থান। একই সাথে অনানুষ্ঠানিক নানা অর্থনৈতিক উৎসও তৈরি হবে এ অঞ্চলে। রাকিবুল হাসান, এখন পাবনা। গত কয়েকদিনের ভারী বর্ষণে উত্তরের জেলা পঞ্চগড়ের একটি স্লুইস গেট সেতু দেবে যাওয়ায় সংযোগ সড়ক ভেঙে দুই পাড়ের 10 থেকে 15,000 মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে প্রান্তিক এলাকার কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সেতুটি মেরামতে নেওয়া হয়নি কোনো ধরনের পদক্ষেপ। দ্রুত সেতুটি নির্মাণের দাবি তাদের। বিস্তারিত থাকছে লুৎফর রহমানের প্রতিবেদনে। পঞ্চগড়ের কুচিয়ার মোড় এলাকার মামাভাগিনা খালের ওপর স্লুইস গেট সেতু প্রবল স্রোতে দেবে গেছে সেতুটি। দুই পারের সংযোগ সড়ক ভেঙে বইছে পানির ধারা। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বন্ধ দুই পারের মানুষের যাতায়াত। গেল মঙ্গলবার মধ্যরাতে সেতুটি দেবে যায় কয়েক মিটার, সাথে দুই পারের সংযোগ সড়ক ভেঙে যায় 15 থেকে 20 ফুট। মালামাল সহ পানিতে ভেসে যায় 4টি দোকান। গত কয়েকদিনের ভারী বর্ষণে খালের প্রবল স্রোতে এই হাল তৈরি হয়েছে সেতুটির। এতে দুই পারের 10 থেকে 15,000 মানুষের যাতায়াত প্রায় বন্ধ হয়েছে। জেলা শহরে যেতে ঘুরতে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার পথ। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যাওয়া আসে এই রাস্তায়। এখন এই রাস্তা থেকে এখন কিভাবে আমরা যানবাহন চলাচল করবে জনগণ? আমরা যাতায়াত করতে পারতেছি না। এখানে 18-20টা গ্রামের মানুষ এইদিকে যাতায়াত করে। ব্রিজটা ভাঙছি, এই 1 মিনিটের রাস্তার জন্য আমাদের 1 ঘন্টা রাস্তা ঘুরে যেতে হবে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামতে নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। এতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের। এই পাশে 2টা স্কুল আছে, এই পাশে মাদ্রাসা আছে।
এতে খুব অসুবিধা, এবং বৃষ্টিটা যদি তাড়াতাড়ি হয় তাহলে ভালো। তা আমরা আশা করি এটা যেন তাড়াতাড়ি একটু সংস্কার হয়, আমাদের উপকার হবে। এখন তো আমরা চলাফেরা করতে পারতেছি না, কোনো মতন যদি তাড়াতাড়ি ব্রিজটা যে কোনো ব্যবস্থা হয়তো তাহলে আমাদের জন্য একটু জনগণের সুবিধা হয়। মানুষের চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা সহ নতুন সেতু নির্মাণের আশ্বাস এলজিডির। করতোয়া নদী থাকার কারণে সেখানে বালি পাথর উত্তোলনের ফলে নদীর লেভেলটা নিচে নেমে গেছে দ্রুত, যার কারণে এই রেগুলেটরটি দেবে গেছে। আমরা জনগণের কথা বিবেচনা করে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে দ্রুত জনগণের পারাপারের এবং সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের ব্যবস্থা নেব। মামাবাগিনা খালের পানির গতি যতই বাড়ছে সেতুটির দুই পারের ভাঙন। যাতায়াত স্বাভাবিক না হলে হুমকিতে পড়বে প্রান্তিক এলাকার অর্থনীতি। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। জামালপুরের বাজারে উঠতে শুরু করেছে নতুন মৌসুমের পাট, তবে সরবরাহ বেশি থাকায় পাটের দাম কিছুটা কম। এ নিয়ে বিস্তারিত জানাতে জামালপুরের হাজিপুর পাট হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে মানভেদে প্রতি মণ পাট কত টাকায় বিক্রি হচ্ছে আর কাঙ্ক্ষিত দাম নিয়ে কৃষকরা কি বলছেন? রোশন, জামালপুরে এখন পুরোদমে পাট কাটা, পচানো এবং সংগ্রহ, শুকানো সব কাজ পুরোদমে শুরু হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি জামালপুরে ইতিমধ্যেই নতুন পাট বাজারে আসতে শুরু করেছে। তবে পাটের দাম প্রকার পেতে 3200 থেকে 3435 টাকা, অর্থাৎ 3500 টাকা সর্বোচ্চ আজকে এই হাজিপুর হাটে পাট বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে গত সপ্তাহের যে হাট ছিল সেই হাটেও এই হাটে 3800 থেকে 4140 টাকা পর্যন্ত পাট বিক্রি হয়েছে। তবে এইখানকার যে কৃষকরা সাথে কথা বলেছে, কৃষকরা জানিয়েছে সপ্তাহের মতো পাট সরবরাহের একটি অজুহাত দেখিয়ে যে এখানকার যে পাট ব্যবসায়ী রয়েছে মিল মালিকদের অজুহাত দেখিয়ে এখানকার পাট ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা পাটের দাম 400 থেকে 500 টাকা মনে কমিয়ে দিয়েছে বলে এমন একটি অভিযোগ কিন্তু এখানকার যে পাট চাষি রয়েছে তারা কিন্তু অভিযোগ করে বলছে। অর্থাৎ ব্যবসায়ীরা ইচ্ছা করে পাটের দাম কমিয়ে দিয়ে তারা পাট না কেনার অজুহাত দেখিয়ে কিন্তু পাটের দামটা কমিয়ে দিয়েছে, এমন একটি অভিযোগ রয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এখানকার যারা পাট চাষি রয়েছে, জামালপুর কিন্তু পাট চাষের একটি উর্বর জেলা হলেও দিনে দিনে কিন্তু পাট চাষ কমে আসছে। সেটির অন্যতম একটি কারণ হচ্ছে দাম নিয়ে একটি যেমন সংখ্যা থাকে, পাশে পাট পচানো নিয়ে একটি সংখ্যা থাকে। আসলে সময় মতো পানি, খাল বিলে পানি না থাকার একটি সংখ্যা থাকে। তবে এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা সেই সংখ্যা থেকে বেরিয়ে এসে পর্যাপ্ত পরিমাণ পাট জাগ দিতে পারলেও দাম নিয়ে কিন্তু এই মুহূর্তে একটি সংখ্যা রয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে জামালপুরে চলতি বছরে 23,010 হেক্টর জমিতে এই পাট চাষ করা হয়েছে। গত বছর যেখানে ছিল 24,285 হেক্টর, অর্থাৎ বলাই চলে এই প্রতি বছর 1 থেকে 2000 হেক্টর জমিতে কিন্তু পাট চাষ কমে আসছে। সেটির কিন্তু অন্যতম কারণ হচ্ছে একদিকে যেমন দাম, অন্যদিকে সময় মতো খালে বিলে পানি না থাকার কারণে একটি পাট পচানোর একটি সংখ্যা থাকে, সেই বিষয়টিও থাকে। আরেকটি বিষয় বলতে, এই মুহূর্তে পাট চাষ করতে কৃষকের কিন্তু বিঘা প্রতি 6 থেকে 7,000 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ শ্রম মজুরির একটি দাম বেশি থাকার কারণে পাট চাষ নিয়ে একটু খরচ বেশি পড়েছে, সেই কারণে পাটের দাম নিয়ে কৃষকরা শঙ্কায় থাকে। আরেকটি বিষয় বলতে, পাট কিন্তু একটি অর্থকারী ফসল, এমনকি কৃষকরা মরিচের টাল এবং কি বোরো ধান মাঠ থেকে সংগ্রহ করার পরে কিন্তু তারা বাড়তি একটি অর্থের জন্য এই মাঠে মাঠে পাট চাষ করে থাকে। কিন্তু পাটের দাম নিয়ে যখন শঙ্কা থাকে তখন পাট চাষ নিয়ে কিন্তু কৃষক একটি শঙ্কা থেকে যায়। এই ছিল জামালপুর থেকে আমার কাছে পাট চাষের সবশেষ দরদাম। রোশন, জামালপুর থেকে পাটের হাট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। যশোরের ঝিকরগাছায় অপরিকল্পিত পুকুর ও মাছের ঘেরের কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্রায় 200 বিঘা জমিতে ফসলের আবাদ বন্ধ হয়ে গেছে। এমনকি এই উপজেলার বামুনালী চাপাতলায় বিলের পানি নিষ্কাশনের একমাত্র খালটিও অকার্যকর হয়ে পড়েছে। ফলে 10 গ্রামের কৃষকরা পড়েছেন বিপাকে। জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত থাকছে রিপন হোসেনের প্রতিবেদনে। যশোরের ঝিকরগাছার বেনাকুড়োর পশ্চিম বিলের জমিতে আবাদ করে কয়েকশো কৃষক পরিবার। গেল বছরেও এই জমিতে ধান, সবজি ও ফুলের আবাদ করা হয়, কিন্তু অপরিকল্পিতভাবে পুকুর খনন ও মাছের ঘেরের কারণে পানি প্রবাহে স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। রবিউল ইসলাম বাবু বেনাকুড়োর পশ্চিম বিলে রয়েছে তার 16 বিঘা জমি।
এ জমিতে তিনি ধান, পাট, ফুল ও বিভিন্ন সবজির আবাদ করে জীবিকা নির্বাহ করতেন। তবে জলাবদ্ধতার কারণে এবছর 1 শতক জমিতেও আবাদ করতে পারেননি। এতে দিশেহারা তিনি। শুধু বাবু নয়, একই অবস্থা বিলে জমি থাকা শতাধিক কৃষক পরিবারের। এখানে 3 ফসলের জমি, আমরা এখানে ফুলের চাষ করি, ফুলগুলো ডুবে গেছে এবং সেই মুথাগুলো পচে গেছে। এখন আমাদের বিকল্প কোনো ব্যবস্থায় এখানে কোনো কিছুই পাইনি। ঘের ভেড়ি করে সব বাইন্দে সেন্দে রেখে আগে বাড়ি ঘর সব তলায় দিচ্ছে। অন্যান্য 10-15টা বিলের পানি এমনি দিয়ে বেরোয়, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এলাকাবাসীর অভিযোগ, একসময় যে খাল দিয়ে বিলের পানি পরিষ্কার হতো সেটি এখন প্রভাবশালীদের দখলে। আবার কোথাও ভরাট হচ্ছে বিল। সামান্য বৃষ্টিতেই 10 গ্রামের পানি বিলে জমা হচ্ছে, কিন্তু বের হওয়ার কোনো পথ পাচ্ছে না। এখানে 150-200 বিঘা জমি আছে, সেই জমিগুলো সবই মায়ের। ধীরে ধীরে পানি বেরোতে পারছে না, তার জন্য আমাদের বিশাল ক্ষতি হয়েছে। টেন্ডারের ওই পাশ থেকে পানি, সম্পূর্ণ পানি আমাদের এমনি ডেলিভারি হয়ে গাঙে যায়, কিন্তু যাওয়ার তো পথ নেই। যদিও জলাবদ্ধতা নিরসনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি উপজেলা প্রশাসনের। মনিরামপুর বলেন, অভয়নগর কিংবা কেশবপুর, এখানে কিন্তু জলাবদ্ধতা একটা সমস্যা আগে থেকে। ইতিমধ্যে যে খালগুলো ভরাট হয়ে গেছে সেগুলো পুনঃখনন করা যায় এবং যেগুলো অবৈধ দখলে আছে সেগুলো দখল উচ্ছেদ সহ আপনার খনন করা যায়, সে একটা তালিকা রেডি করে আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে আশ্বাস দেয়া হলেও এর দ্রুত বাস্তবায়ন চান কৃষকরা। তাদের দাবি, কেবল আশ্বাস নয়, জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তির জন্য কাজ করতে হবে প্রশাসককে। এখন যশোর। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক। অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের। পশ্চিমা মিত্রদের উস্কানি বন্ধের আহ্বান রুশ নেতার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের প্রতিবেদন চলতি মাসের শেষে। We are coming to the close of it within a couple of weeks, probably maybe at the end of the month. We'll have a consensus building commission's report. ভোগান্তির অপর নাম যেন রাইড শেয়ারিং। অ্যাপে চলাচল না করায় নিরাপত্তা ঝুঁকিতে যাত্রীরা। নীতিমালা বাস্তবায়নের তাগিদ। চট্টগ্রাম বন্দরে জট কমাতে খালি কন্টেইনারেই 4 গুণ জরিমানা আদায়ের চিন্তা কর্তৃপক্ষের। ফিডার জাহাজের সংখ্যা কমাতে নোটিশ। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় অজ্ঞাত 2000 জনকে আসামি করে মামলা। অভিযান চলবে বলছে প্রশাসন। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।